প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং কি সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে তোমাদের বিষয় হচ্ছে পরিণতি। নবম দশম শ্রেণীর পরিণতি প্রথম অধ্যায় এবং কি প্রথম পেজ। প্রথম পেজের মধ্যে কি কি দেওয়া আছে আমরা আজকে বোঝার এবং কি জানার চেষ্টা করব। চলো শুরু করি, কথা না বাড়িয়ে। দেখতেছো প্রথম অধ্যায় পরিণতি ও নাগরিকতা। পরিণতি এবং নাগরিকতা কি সেটাই এই পাঠের মধ্যে ব্যাখ্যা করা হয়েছে। চলো শুরু করি। পরিণতি ও নাগরিকতাকে বলা হয় নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পরিণতি এবং কি নাগরিকতা, এই দুই নাগরিক মানে হলো যে দেশে মানুষ বসবাস করে, যেমন আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের নাগরিক। যে দেশে যে মানুষ বাস করে সেই দেশের নাগরিক, সেই মানুষ সেই দেশের নাগরিক। নাগরিকতা যে কার্ড দেওয়া হয়, যেমন আমাদের ভোটার আইডি কার্ড এবং কি জন্ম নিবন্ধন, এগুলো হচ্ছে নাগরিকতা কার্ড। তো আমরা হচ্ছে বাংলাদেশের নাগরিক। তেমনি ভাবে আমেরিকায় যদি কেউ বসবাস করে থাকে, তার আমেরিকার যে কার্ডটা হয় ভোটার আইডি কার্ড বা আইডেন্টি কার্ড, তো ওটা হচ্ছে আমেরিকার নাগরিক। যে দেশে যে বাস করে সেই দেশের নাগরিক সেই। এখন আমরা এটাকে কি বলে? নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলে। কারণ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় পরিণতিতে আলোচনা করা হয়। পরিণতি মানে হচ্ছে রাজনৈতিক বিষয় এবং কি নাগরিকের যত সুযোগ সুবিধা অসুবিধা এবং কি সকল ধরনের বিষয়, নাগরিকের যত সুযোগ আছে, যত অসুবিধা আছে, যত সুবিধা আছে, সবকিছু কিন্তু এই পরিণতিতে কি হয়? আলোচনা করা হয়। রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের পরিণতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আমরা যেহেতু একটা রাষ্ট্রের নাগরিক, সেটা আমরা বাংলাদেশ কি হই বা আরব দেশে হলে আরব দেশে বা আমেরিকা বা কানাডা, যে পৃথিবীর যেই দেশে বসবাস করি না কেন, আমরা প্রত্যেক দেশে, যে দেশে আমরা নাগরিক হই না কেন, সব দেশে নাগরিকের কিন্তু কি থাকা দরকার? পরিণতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ অধ্যায়ে পরিণতি ও নাগরিকতার সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়, যেমন পরিণতির সাথে এবং সামাজিকতার সাথে, পরিণতি এবং কি নাগরিকতার সাথে সম্পর্কিত, এ দুইটার সাথে কি সম্পর্ক রয়েছে এমন বিষয়গুলোর কি করব? বিভিন্ন বিষয় যেমন থাকে, যেমন পরিবার, সমাজ, রাষ্ট্র, রাষ্ট্রের উৎপত্তি, সরকার ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রথমত পরিবার দিয়ে প্রথমত ধরেন আপনি একজন মানুষ, আপনার মেয়ে হন কিংবা ছেলে হন, তখন আপনাকে বিয়ে করতে হবে, বিয়ের মাধ্যমে পরিবার গঠন করতে হবে, পরিবারের মাধ্যমে আপনার ছেলে সন্তান হবে। তারপরে এবার আপনি একটা সমাজে, আপনার প্রতিবেশী থাকবে, আপনি একটা সমাজবদ্ধ জীবন যাপন করবেন। তারপরে আপনার সমাজ থাকতে হলে একটা আপনার এভাবে আপনার সমাজটা গোষ্ঠীবদ্ধ হবে, বড় হবে। দেন গ্রাম, ইউনিয়ন, থানা, উপজেলা, জেলা, রাষ্ট্র, এইভাবে এরপরে একটা রাষ্ট্র যখন আপনি গঠিত হবে, তখন এটা চালানোর জন্য একজন ব্যক্তির প্রয়োজন, কর্তার প্রয়োজন। সেই কর্তার হবে সরকার। সেই কর্তা হবে কি? সরকার। আর এটা একটার সাথে একটা কি সম্পর্ক? নির্বিড় সম্পর্ক ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবার হচ্ছে পরিণতি ও নাগরিকতা। পরিণতি ও নাগরিকতা। পরিণতি এটা কি? একটা ইংরেজি যে শব্দ আছে, এই শব্দটি কি বলে? সিভিস বলে। পরিণতির ইংরেজি কি? পরিণতির ইংরেজি হচ্ছে সিভিস। সিভিস শব্দটি দুটি ল্যাটিন শব্দ সিভিস ও সিভিটাস, দুটি শব্দ থেকে পরিণতি শব্দটি বা সিভিস শব্দটি কোথায় থেকে এসেছে? সিভিস এবং সিভিটাস থেকে এসেছে। সিভিস এবং ল্যাটিন শব্দ, এটা কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্নের মধ্যে আসতে পারে। সিভিস ও সিভিটাস শব্দ থেকে এসেছে। সিভিস শব্দের অর্থ নাগরিক, আর সিটিজেন আর সিভিটাস শব্দের অর্থ নগর রাষ্ট্র। সিটি স্টেট অর্থ নগর রাষ্ট্র, তেমনি সিভিটাস শব্দের অর্থ কি? নগর রাষ্ট্র। সিভিস শব্দের অর্থ হচ্ছে নাগরিক বা সিটিজেন, ইংরেজিতে বলে সিটিজেন। আর এরপরে
সিভিটাস শব্দের অর্থ হচ্ছে নগররাষ্ট্র, আবার সিটি স্টেট অর্থ কি নগররাষ্ট্র। এটার অর্থ নগররাষ্ট্র, এটার অর্থ কি নগররাষ্ট্র। প্রাচীন গ্রীসে নাগরিক ও নগররাষ্ট্র ছিল অবিচ্ছেদ্য। ওই সময় গ্রীসের ছোট ছোট অঞ্চল নিয়ে গড়ে ওঠে নগররাষ্ট্র। যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের নাগরিক বলা হতো। যারা নগর রাষ্ট্রীয় কাজে সরাসরি অংশগ্রহণ করত তাদের নাগরিক বলা হতো। তাদের কি বলা হতো? নাগরিক বলা হতো। কিন্তু দাস, মহিলা ও বিদেশিদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ ছিল না বিধায় তাদেরকে নাগরিক বলা হতো না। কিন্তু এখানে কি বলা হয়েছে? দাস। দাস বলতে আমরা যাদেরকে বছরের জন্য বা বিভিন্ন মেয়াদে নিয়োগ করে থাকে। দাস এখন আমাদের সমাজে যে মাসিয়া কাজ করে, যেমন কি বুয়া, মানে মাসে আমরা বেতন করা রাখি, এরকম এরকম কিছুটা এরকম আর কি দাস প্রথাটা। মহিলা ও বিদেশিদের রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের সুযোগ ছিল না বিধায় তাদেরকে নাগরিক বলা হতো। একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে আধুনিক রাষ্ট্র রূপ লাভ করেছে সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীতে। একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে কত শতাব্দীতে আধুনিক রাষ্ট্ররূপ লাভ করে? সপ্তদশ মানে হলো 1700, অষ্টাদশ হচ্ছে 1800। আধুনিক রাষ্ট্র গঠিত হয় সার্বভৌমত্বের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট ভূখণ্ডে একটি জনগোষ্ঠীকে নিয়ে, যেখানে আইনের শাসন ও বিচার ব্যবস্থা, সুসংগঠিত প্রশাসন এবং সরকার গঠনের মাধ্যমে নাগরিকদের নিরাপত্তা প্রদান করা হয়। একই সাথে আধুনিক রাষ্ট্র সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও আধা সামরিক বাহিনী গঠন করে জনগণকে বহিঃশত্রুর আক্রমণ থেকে সুরক্ষা প্রদান করে। পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনী রাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা কি করে? রক্ষা করে। আধুনিক রাষ্ট্র নারী পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় অধিকার প্রদান করে। আধুনিক রাষ্ট্রে সকল নাগরিক সমানভাবে সকল অধিকার ভোগ করেন। এরপরে হচ্ছে বর্তমানে একদিকে নাগরিকতার ধারণা পরিবর্তন ঘটেছে। অন্যদিকে নগর রাষ্ট্রের স্থলে বৃহৎ আকারের জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। যেমন বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার এবং 2022 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা প্রায় 16.5 কোটি। আমরা সবাই বাংলাদেশের নাগরিক। তাহলে এই প্রশ্নটা তোমাদের এমসিকিউর মধ্যে আসতে পারে। বাংলাদেশের জনসংখ্যা বা বাংলাদেশের আয়তন কত এবং কি 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনগোষ্ঠী বা বাংলাদেশের জনসংখ্যা কত? আমরা সবাই বাংলাদেশের নাগরিক। আমরা সবাই কি এই 16.5 কোটি মানে 16.5 কোটি মানুষ আমরা কোন দেশের নাগরিক? বাংলাদেশের নাগরিক। নাগরিক অধিকার ভোগের পাশাপাশি আমরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে থাকি। আমাদের নাগরিক হিসাবে অনেকগুলো অধিকার পাওয়ার আছে এবং কি আমাদের কর্তব্যও আছে। আমরা যেরকম দায়িত্ব কর্তব্য পালন করব তেমন কি দায়িত্ব কর্তব্য পালন করে থাকি। তবে আমাদের মধ্যে যারা অপ্রাপ্তবয়স্ক এবং যাদের বয়স 18 বছরের কম, তারা ভোটদান কিংবা নির্বাচিত হওয়ার মতো রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে না। তাছাড়া বিদেশের কোনো রাজনৈতিক অধিকার যেমন নির্বাচনে ভোটদান বা নির্বাচিত হওয়ার অধিকার নেই। মূলত রাষ্ট্র প্রদত্ত নাগরিকের মর্যাদাকে নাগরিকতা বলা হয়। নাগরিকতা ও রাষ্ট্রের সাথে জড়িত সবাই পরিণতি ও নাগরিকতার বিষয়বস্তু। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী E.M. হোয়াইট এর মতে যথার্থই বলেছেন, পরিণতি হলো জ্ঞানের সেই মূল্যবান শাখা যা নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। একজন নাগরিকের অতীত যেমন এটা সে বলে দেয়, ভবিষ্যৎ যেমনি বলে দেয়,
বর্তমানও তেমনি এটা ঠিক করে দেয় এবং স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে মানবতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করে। বিষয়বস্তুর দৃষ্টিতে পরিণতিকে দুইটি অর্থে আলোচনা করা যায়। ব্যাপক অর্থে আলোচনা করা যায়, পরিণতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করে। পরিণতি নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে কি করে? আলোচনা করে। যেমন অধিকার ও কর্তব্য, যেমন কি একজন নাগরিকের কি কি অধিকার আছে এবং কি কি কর্তব্য আছে। সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান, নাগরিকতা স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক বিষয়, নাগরিকতার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ। সংকীর্ণ অর্থে নাগরিকের অধিকার ও কর্তব্য পরিণতির বিষয়বস্তু। সুতরাং বলা যায় নাগরিক, পরিবার, সমাজ ও রাষ্ট্রের আচরণ ও কার্যাবলী নিয়ে ধারাবাহিক আলোচনার মাধ্যমে যে বিষয়টি আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞান দান করে তাকে পরিণতি ও নাগরিকতা বলা হয়। পরিণতি ও নাগরিকতার প্রাচীন ও আধুনিক ধারণার পার্থক্য নির্ণয় করা। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠে বলা হয়েছে কেন আমরা পরিণতি পড়ব, পরিণতির মধ্যে কি কি বিষয় আছে, পরিণতিতে একজন নাগরিকের যেসব অধিকার আছে এবং কি কর্তব্য আছে বা দায়িত্ব আছে সেই সবগুলোই এই পরিণতিতে আলোচনা করা হয়। যেমন প্রথম থেকে শুরু করে পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, রাষ্ট্র থেকে সরকার ইত্যাদি, এভাবেই পর্যায়ক্রমে সব ব্যাপার এখানে আলোচনা করা হয়। তাই পরিণতিকে সামাজিক বিজ্ঞান বা পরিণতিকে বিজ্ঞানের সাথে তুলনা করা হয়। তাই পরিণতি সম্পর্কে আমাদের সবারই কি জানা উচিত। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে ক্লাস এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবে এবং কি সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।